হ্যালো বন্ধুরা, আজকের পার্ট হলো ওজেনেসিস। তো ফিমেল গ্যামেট বা ওভাম যেটা আছে সেটা কিভাবে তৈরি হয়, তো সেটা যে প্রক্রিয়া সেটা হলো ওজেনেসিস। তো দেখা যাক কী আছে। দ্য প্রসেস অফ ফর্মেশন অফ এ ম্যাচিওর ফিমেল গ্যামেট ইজ কল্ড ওজেনেসিস, হুইচ ইজ মার্কলি ডিফারেন্ট ফ্রম স্পার্মোজেনেসিস। তো ম্যাচিওর ফিমেল গ্যামেট বা ওভাম তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ওজেনেসিস, এবং এটা কি স্পার্মাটোজেনেসিস বা স্পার্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়া তা থেকে অনেকটাই আলাদা। Oogenesis is initiated during the embryonic development stage when a couple of million gamete mother cells oogonia are formed within each fetal ovary. ওজেনেসিসটা কি, যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় শুরু হয়ে যায়, যে যখন বাচ্চা এমব্রায়ো অবস্থায় থাকে, যে জ্বরের মধ্যে থাকে বাচ্চা, সেই সময় থেকেই কি হয়, এই উগোনিয়া তৈরি হতে থাকে। উগোনিয়া কি, যে মাদার সেল বা মাতৃকোষ, বা যেখান থেকে ওভামটা তৈরি হবে পরবর্তীকালে, তার যে মাতৃকোষ সেটা হলো উগোনিয়া। আর সেই উগোনিয়াটা একটা মেয়ে যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে কিন্তু তৈরি হতে থাকে, এবং লক্ষ লক্ষ প্রচুর পরিমাণে তৈরি হয়। কিন্তু স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে কিন্তু তা ছিল না। স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে যে স্পার্মাটোগোনিয়া, সেটা কিন্তু যখন পিউবার্টি ছিল তখনই কিন্তু তৈরি হয়েছিল, তার আগে ছিল না। কিন্তু ওজেনেসিসের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে কি, ওগোনিয়াটা মাতৃগর্ভে এমব্রায়ো অবস্থাতেই তৈরি হয়ে যায়। নো মোর উগোনিয়া আর ফর্মড অ্যান্ড অ্যাডেড আফটার বার্থ। এবং যখন জন্ম হয়ে যায় তারপরে আর কোনো উগোনিয়া তৈরি হয় না। যা উগোনিয়া তৈরি হয় সেটা মাতৃগর্ভে জরায়ুর মধ্যে এমব্রায়ো অবস্থাতেই তৈরি হয়ে যায়, লক্ষ লক্ষ তৈরি হয়। এবং যখন সেটা জন্ম হয়ে যায় সে মেয়েটার, তখন তার আর কোনো উগোনিয়া তৈরি হয় না। These cells starts division and enter into prophase 1 of the meiotic division and get temporarily arrested at this stage called primary oocyte. তো তারপরে তাহলে উগোনিয়া তৈরি হলো মাতৃগর্ভে থাকাকালীন। জন্মের পর কি হলো, যে জন্মের পর এই যে উগোনিয়া আছে সেগুলো মিওসিস প্রক্রিয়ায় শুরু হতে থাকবে। এই উগোনিয়ার মধ্যে মিওসিস প্রক্রিয়া হবে, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান দশা চালু হবে, এবং সেই প্রোফেজ ওয়ান দশার মধ্যে এটা সীমাবদ্ধ থেকে যাবে। এবং এই যে দশাটা সেটাকে বলে প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইটটা হলো কি, যে প্রাইমারি উসাইট হচ্ছে কি, উগোনিয়াটা যখন জন্ম হয়ে গেল, জন্মের পর উগোনিয়াটা মিওটিক ডিভিশন শুরু করলো, মিওসিস শুরু করলো, এবং মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান দশার মধ্যে যে আছে লিপ্টোটিন, জাইগোটিন, প্যাগাইটিন, ডিপ্লোটিন, ডায়াগনেসিস, তো এই দশার মধ্যে সে আটকে থেকে গেল। তারপরে কি, প্রোফেজের পর মেটাফেজ হবে না, প্রোফেজের মধ্যে সীমাবদ্ধ। পরবর্তীকালে প্রোফেজ, মেটাফেজ, তারপর আরও মিওসিস টু পরবর্তীকালে হবে, কিন্তু এই প্রাথমিক অবস্থায় থেকে যায়। একে বলা হয় প্রাইমারি উসাইট। যে স্ট্রাকচারটা তৈরি হয়, যে প্রোফেজ ওয়ান দশার মধ্যে থাকা, সেটা হলো প্রাইমারি উসাইট। Each primary oocyte then gets surrounded by a layer of granulosa cells and is called primary follicle. তো প্রাইমারি oocyte তো হচ্ছে এরকম একটা গঠন, কিন্তু সেই প্রাইমারি oocyteর মধ্যে কি হয়, যে অনেকগুলো গ্র্যানুলোসা সেল, দানাযুক্ত কোষ একে ঘিরে থাকে, অনেক দানাযুক্ত কোষ একে ঘিরে থাকে, একটা আবৃত করে রাখে। এবং এরপরে যেটা তৈরি হয় সেটা হলো প্রাইমারি ফলিকল। তাহলে প্রাইমারি ফলিকল কিছুই না, যে প্রাইমারি উসাইটের সাথে কিছু গ্র্যানুলোসা সেল চারদিকে আবৃত হয়ে যায়, এবং যেটা তৈরি করে সেটা হলো প্রাইমারি ফলিকল। এ লার্জ নাম্বার অফ দিস ফলিকলস ডিজেনারেট ডিউরিং দ্য ফেজ ফ্রম বার্থ টু পিউবার্টি। তো প্রচুর পরিমাণে এই ফলিকল কি হয়, যে ধ্বংস হয়ে যায় যখন পিউবার্টি আসে। পিউবার্টি আস্তে আস্তে প্রচুর সংখ্যায় এই প্রাইমারি ফলিকল কি ধ্বংস হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি তৈরি হয়েছিল যখন সে মাতৃগর্ভে ছিল উগোনিয়াটা, কিন্তু যখন প্রাইমারি ফলিকল তৈরি হলো, প্রাইমারি উসাইডের পর প্রাইমারি ফলিকল, সেই প্রাইমারি ফলিকলটা পিউবার্টি আস্তে আস্তে, হয়তো মেয়েদের 9 থেকে 10 বছরে শুরু হয়ে যায় পিউবার্টি, সেই দশা আস্তে আস্তে অনেকগুলো কি ধ্বংস হয়ে যায়, অনেকগুলো প্রাইমারি ফলিকল ধ্বংস হয়ে যায়। Therefore, at puberty, only 60,000 to 80,000 primary follicles are left in each ovary. এবং এবং এভাবে ধ্বংস হতে হতে যখন পিউবার্টি আসে তখন 60 থেকে 80 হাজার প্রাইমারি ফলিকলস কি থাকে, এক একটা ওভারিতে বাকি থাকে। তো মিলিয়নসে তৈরি হচ্ছিল, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে লক্ষ লক্ষ তৈরি হচ্ছিল, কিন্তু পিউবার্টি দশা আস্তে আস্তে ধ্বংস হতে হতে কতগুলো বাকি থাকলো, এক একটা ওভারিতে 60 থেকে 80 হাজার। দ্য প্রাইমারি ফলিকলস গেট সারাউন্ডেড বাই মোর লেয়ার্স অফ গ্র্যানুলোসা সেলস অ্যান্ড এ নিউ থেকা অ্যান্ড আর কল্ড সেকেন্ডারি ফলিকল। এবং এইভাবে আস্তে আস্তে প্রাইমারি ফলিকল চারদিকে আরও কোষের আবরণ তৈরি হয়,
আরও অনেকগুলো আবরণী তৈরি হতে থাকে। গ্রানুলোসার সেল এর চারদিকে ঘিরে থাকতে থাকে এবং যে গঠন করে সেটা হলো সেকেন্ডারি ফলিকল গঠন করে। এর মধ্যে আবার থিকা থাকে, থিকা ইন্টারনা, ভেতরের দিকে থিকা ইন্টারনা থাকে, বাইরের দিকে থিকা এক্সটার্না থাকে। এই যে গ্রানুলোসার সেল থাকে, সেই গ্রানুলোসাস থাকে যে ভেতরের দিকে আবরণটা থাকে তাকে বলা হয় থিকা ইন্টারনা, বাইরের দিকে যেটা থাকে তাকে বলা হয় থিকা এক্সটার্না। তো এই পার্টটা বোঝা গেল যে এই যে জিস্ট আকারে যদি বলা যায়, তো উগোনিয়াটা যখন একটা মেয়ে গর্ভ অবস্থায় থাকে, এমব্রায়ো অবস্থায় থাকে, তখন তার মধ্যে লক্ষ লক্ষ উগোনিয়া তৈরি হয়। যখন সে জন্মগ্রহণ করে তারপরে আর কোনো উগোনিয়া তৈরি হয় না। তখন কি হয়, এই উগোনিয়াটা কি এক মিওসিস ওয়ানের প্রোফেজন দশাতে প্রবেশ করে এবং যেটা গঠনটা তৈরি করে তাকে বলে প্রাইমারি উসাইট। সেই প্রাইমারি উসাইটের চারিদিকে গ্র্যানুলোসার সেলের আবরণ থাকে এবং গঠন করে প্রাইমারি ফলিকল। সেই প্রাইমারি ফলিকল কি হয়, যখন পিউবার্টি আস্তে আস্তে অনেকগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং 60 থেকে 80 হাজার বাকি থাকে। এবং তারপরে কি হয়, আবার তার চারিদিকে আরও গ্র্যানুলোসার সেল তাকে আবৃত করে রাখে এবং তৈরি করে সেকেন্ডারি ফলিকল। তো এইটুকু ব্যাপার এটা। The secondary follicle soon transforms into a tertiary follicle, which is characterized by a fluid-filled cavity called antrum. তো সেকেন্ডারি ফলিকল তো তৈরি হলো। এই সেকেন্ডারি প্রথমে উসাইড ছিল, সেই উসাইডের মধ্যে চারদিকে গ্রানুলোসার সেল নিয়ে প্রাইমারি ফলিকল, তার চারদিকে আরও গ্রানুলোসার সেল নিয়ে সেকেন্ডারি ফলিকল, সেই সেকেন্ডারি ফলিকলের চারদিকে আরও গ্রানুলোসার সেল আবৃত করে রাখে এবং গঠন করে কি টার্সিয়ারি ফলিকল হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই ফ্লুইড ফিল ক্যাভিটি কল্ড অ্যান্ট্রাম। এবং এর মধ্যে কি হয়, এই যে টার্সিয়ারি ফলিকলটা থাকে, এই টার্সিয়ারি ফলিকলের দিকে এটা তো ডিম্বাণু থাকলো, এই উসাইড থাকলো, তার দিকে একটা এরকম একটা ক্যাভিটি থাকে। এই ক্যাভিটির মধ্যে তরল পূর্ণ ক্যাভিটি থাকে যেখানে ফ্লুইড বা তরল পদার্থ কি জমা থাকে, আর এটা চারিদিকে গ্রানুলোসার সেল একে আবৃত করে আছে। তো এই যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তাকে বলা হয় কি অ্যান্ট্রাম। তাহলে অ্যান্ট্রামের মধ্যে কি থাকে, ফ্লুইড বা তরল পদার্থ পরিপূর্ণ থাকে। প্রাইমারি উসাইড হচ্ছে এটা, প্রাইমারি উসাইড, তারপরে সেখান থেকে প্রাইমারি ফলিকল, সেখান থেকে সেকেন্ডারি ফলিকল, টার্সারি ফলিকল, আর তার চারদিকে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে যাকে বলা হয় অ্যান্ট্রাম। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। The theca layer is organized into an inner theca interna and an outer theca externa. এই যে লেয়ারটা আছে, এই যে বাইরের দিকের যে লেয়ারটা থাকে, এই যে এই গ্র্যানুলোসার সেলের যে লেয়ার থাকে, আবরণ থাকে, তাকে বলে থিকা। ঠিক আছে, থিকা বলা হয় তাকে। তো সেই বাইরের দিকে যে আবরণটা তাকে বলে থিকা এক্সটার্না, বাইরের দিকেরটাকে বলা হয় থিকা এক্সটার্না, আর ভেতরের দিকে যে আবরণটা থাকে তাকে বলা হয় থিকা ইন্টারনা। ইন্টারনাল মানে ভেতরে, আর বাইরের দিকে তা এক্সটার্নাল। It is important to draw your attention that it is at this stage that the primary oocyte within the tertiary follicle grows in size and completes its first meiotic division. তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলার, যে এই যে প্রাইমারি oocyteটা ছিল দেখেছিলাম প্রাইমারি oocyteটা কী ছিল, মিওটিক অনের প্রোফেজন দশাতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এভাবে প্রাইমারি oocyte থেকে প্রাইমারি ফলিকল, তারপর সেকেন্ডারি ফলিকল, টার্সারি ফলিকল, অ্যান্ট্রাম, থিকা ইন্টারনা থেকে এক্সটার্না, এই যে তৈরি হতে হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এই সময় চলাকালীন যে মিওসিস ছিল, সেই মিওসিস ওয়ানটা সম্পূর্ণ হয়ে যায়। মিওসিস ওয়ানে প্রোফেজে আটকে ছিল, কিন্তু এই সময়ের মধ্যবর্তী সময় সে কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই সমস্ত দশাগুলো সম্পূর্ণ করে নেয় এবং মিওসিস ওয়ান যে স্টেজটা আছে সেটা কমপ্লিট করে নেয়। ফার্স্ট মিওটিক ডিভিশন, প্রথম মিওটিক ডিভিশন যে স্টেজ আছে বা মিওসিস ওয়ান যেটা আছে সেটা সম্পূর্ণ করে নেয়। টার্সারি ফলিকলটি কি সাইজে বৃদ্ধি পায়, তাহলে দুটো চেঞ্জ আছে, এটা কি যত সময় যাচ্ছে তত তার আকার আকৃতি বৃদ্ধি পাচ্ছে এবং তার যে প্রথম মিওটিক ডিভিশন ছিল সেটা কমপ্লিট হয়ে যায়। It is an unequial division resulting in the formation of a large haploid secondary oocyte and a teeny first polar body. তো প্রাইমারি oocyte যেটা ছিল, সেই প্রাইমারি oocyteটা ছিল কি 2n বা ডিপ্লয়েড। তো এর মধ্যে থেকে যখন কি হলো, যে মিওসিস অন কমপ্লিট হলো, তো মিওসিস অন কমপ্লিট হওয়ার ফলে এখান থেকে সেকেন্ডারি oocyte যেটা তৈরি হলো, সেই সেকেন্ডারি oocyteটা কিন্তু এন বা হ্যাপ্লয়েড, সেকেন্ডারি oocyte হ্যাপ্লয়েড। আর তার সাথে সাথে
একটা ছোট্ট টিনি পোলার বডি তৈরি হয়, এতটা বড় তৈরি হয় না, সেটা কী হয়, খুবই ছোট একটা পোলার বডি তৈরি হয়, খুবই ছোট একটা পোলার বডি তৈরি হয়। তাহলে প্রাইমারি উসাইডটা ডিভাইশন করলো, প্রাইমারি উসাইডটা ছিল 2n বা ডিপ্লয়েড, সেখান থেকে সেকেন্ডারি উসাইড তৈরি হলো, সেটা হলো হ্যাপ্লয়েড, আর তার সাথে একটা ছোট্ট ক্ষুদ্র পোলার বডি তৈরি হলো, এবং এর জন্য যেহেতু এটা খুবই ছোট আর সেকেন্ডারি উসাইডটা একটু বড়, তার জন্য একে আনইকুয়াল ডিভিশন বলা হয়। এবং তার সাথে সাথে কি এই যে সেকেন্ডারি উসাইড সেটাও হ্যাপ্লয়েড, আর যে পোলার বডি সেটাও হ্যাপ্লয়েড, তাই দুটো হ্যাপ্লয়েড তৈরি হয়ে গেল। তো এটাই আছে এখানে। তাহলে এই বিষয়টা বোঝা গেল কী আছে, যে সেকেন্ডারি ফলিকলটা আরও গ্র্যানুলোসাল দিয়ে আবৃত হয়ে টার্সারি ফলিকল তৈরি করলো, তার মধ্যে একটা তরল পরিপূর্ণ গহ্বর তৈরি হলো, যাকে অ্যান্ট্রাম বলে। বাইরের দিকে থেকে ইন্টারনা, ভেতর থেকে এক্সটার্না বা ভেতর দিকে থেকে ইন্টারনা। তারপর এই সময়কালীন অবস্থায় তার মিওসিস 1 কমপ্লিট হলো। তারপর এই সময়ের মধ্যে সেটা সাইজে বৃদ্ধি পেলো, আর যে প্রথম মিওসিস 1 সেটা কমপ্লিট হলো, এবং প্রাইমারি যে উসাইড ছিল সেটা সেকেন্ডারি উসাইড গঠন করলো, আর একটা ছোট্ট পোলার বডি তৈরি করলো। পোলার বডি আর সেকেন্ডারি উসাইড দুটোই হ্যাপ্লয়েড। তো এটাই ছিল বিষয়। এবার আসছে নেক্সট। The secondary oocyte retains bulk of the nutrient-rich cytoplasm of the primary oocyte. তো সেকেন্ডারি উসাইড প্রাইমারি উসাইড থেকে তো সেকেন্ডারি উসাইড তৈরি করলো, তো সেই সেকেন্ডারি উসাইডটা থাকে কোথায়? তো সেই সেকেন্ডারি উসাইডটা থাকে কি, যে প্রাইমারি উসাইড ছিল, সেই প্রাইমারি উসাইডের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে কিন্তু সেকেন্ডারি উসাইড। ঠিক আছে, নিউট্রিয়েন্ট রিচ সাইটোপ্লাজম অফ দ্য প্রাইমারি উসাইডের যে এটা প্রাইমারি উসাইড, তার যে সাইটোপ্লাজম আছে, তো সেই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু সেকেন্ডারি উসাইডটা থাকে। এবং এই সাইটোপ্লাজমটা কি, রিচ ইন নিউট্রিয়েন্ট দ্বারা পরিপূর্ণ। তাহলে প্রাইমারি উসাইডের যে সাইটোপ্লাজম সেটা নিউট্রিয়েন্টস থাকে, নিউট্রিয়েন্টসে পরিপূর্ণ থাকে, এবং সেই সাইটোপ্লাজমের মধ্যেই সেকেন্ডারি উসাইডটা থাকে কিন্তু। তাহলে সেকেন্ডারি উসাইড কোথায় থাকে জানা গেল, এবং এটা হ্যাপ্লয়েড। ডাজ দ্য ফার্স্ট পোলার বডি বর্ন আউট অফ ফার্স্ট মিওটিক ডিভিশন ডিভাইড ফার্দার অর ডিজেনারেট? তো এই যে প্রথম পোলার বডি যেটা তৈরি হলো সেকেন্ডারি উসাইডের সাথে সাথে, তো সেটা টিকে থাকবে না ধ্বংস হয়ে যাবে? তো এটা কি, যে অ্যাট প্রেজেন্ট উই আর নট ভেরি সার্টেন অ্যাবাউট দিস। এই সময় আমরা কিন্তু এই বিষয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে, যে পোলার বডির কাজ কী, পোলার বডি কীভাবে থাকে, এখনও কিন্তু এই নিয়ে গবেষণা হচ্ছে, কারণ এই নিয়ে পুরো ক্লিয়ার এখনও আসেনি, তাই এখনও আমাদের এই অ্যান্সারটা জানা নেই। দ্য টার্সারি ফলিকল ফার্দার চেঞ্জেস ইন্টু দ্য ম্যাচিওর ফলিকল অর গ্রাফাইন ফলিকল। তো টার্সারি ফলিকল যেটা দেখেছিলাম, প্রাইমারি উসাইড থেকে প্রাইমারি ফলিকল, তারপর সেকেন্ডারি ফলিকল, তারপর টার্সারি ফলিকল, সেই টার্সারি ফলিকলটা আরও ম্যাচিওর হয়, পরিপক্ত হয়, তার গঠনের পরিবর্তন আসে, এবং তারপরে যেটা তৈরি করে তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এই যে টার্সারি ফলিকল এটা দেখা আছে, এর মধ্যে আরও গ্র্যানুলোসার লেয়ার তৈরি হলো, গ্র্যানুলোসার লেয়ারের যে কোষ আছে সেগুলো ভালোভাবে তৈরি হওয়ার ফলে এই যে তৈরি হলো সেটা হলো গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিওর ফলিকল। এটা হচ্ছে পরিণত বা গ্রাফিয়ান ফলিকল। The secondary oocyte forms a new membrane called zona pellucida surrounding its. এবার কি ছিল, যে সেকেন্ডারি যে উসাইড ছিল, সেই সেকেন্ডারি উসাইড কি হলো, তার চারিদিকে একটা লেয়ার তৈরি করে, এই লেয়ারটা হচ্ছে জোনা পেলুসিডা। তার চারিদিকে একটা লেয়ার তৈরি করে যা বলে জোনা পেলুসিডা। তার চারিদিকে গ্রাফিয়ান ফলিকল নাও রাপচার্স টু রিলিজ দ্য সেকেন্ডারি উসাইট ওভাম ফ্রম দ্য ওভারি বাই দ্য প্রসেস কল্ড ওভিলেশন। তো গ্রাফিয়ান ফলিকল কী করে, গ্রাফিয়ান ফলিকলের মধ্যেই তো কী আছে, সেকেন্ডারি উসাইডটা আছে। এই যে এটা হচ্ছে সেকেন্ডারি উসাইড, তো সেই সেকেন্ডারি উসাইডের অপর নাম হচ্ছে ওভাম বা ডিম্বাণু। যেটা আমরা করছি সেটাই কিন্তু যে ওভামটা যেটা তৈরি হওয়ার জন্য এই প্রক্রিয়াটা, সেটাই কিন্তু সেকেন্ডারি উসাইড। তো সেকেন্ডারি উসাইড বা ওভামটা কী করে, এবার নির্গত হয়ে যায়। গ্রাফিয়ান ফলিকল কী করে, তাকে সেই গ্রাফিয়ান ফলিকল থেকে সেটা বাইরে বেরিয়ে যায়। তো এই যে প্রক্রিয়াটি, যে ওভারি থেকে যে ওভামটা বাইরে নির্গত হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটিকে বলা হয় কি, ওভিউলেশন বলা হয়। এই যে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বাইরে নির্গত হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটিকে বলা হয় ওভিউলেশন। গ্রাফিয়ান ফলিকল নাও রাপচার্স টু রিলিজ দ্য সেকেন্ডারি উসাইট ওভাম ফ্রম দ্য ওভারি। তো গ্রাফিয়ান ফলিকলটা এবার ফেটে যায়, সেখান থেকে যে ওভামটা আছে সেটা বাইরে বেরিয়ে যায়। তো এই যে বাইরে বেরিয়ে যাচ্ছে ওভারি থেকে ওভামটা, এটাকে বলা হয় কি, ওভিউলেশন। এবার কী হবে, এই যে ডিম্বাণু বা ওভামটা বেরিয়ে গেল, এবার এটা স্পার্মের সঙ্গে মেট করবে এবং সেখান থেকে জাইগোট তৈরি হবে। তো এটা পরবর্তী আস্তে আস্তে পাওয়া যাবে।
ক্যান ইউ আইডেন্টিফাই মেজর ডিফারেন্সেস বিটুইন স্পার্মাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস? তো স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিসের মধ্যে পার্থক্য কী সেটা নিচে ছকে আছে। এ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ স্পার্মাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস ইজ গিভেন বিলো। তো এত দুটো আমরা পড়লাম যে ওজেনেসিসটা কী, ওজেনেসিসটা কী সেটা দেখলাম যে প্রক্রিয়ার মাধ্যমে ওভ্যুলেশন থেকে কি এই ওভারি থেকে ওভাম তৈরি হয় সেটাই হচ্ছে কি সেটা হলো কি ওজেনেসিস। তো ওজেনেসিস কীভাবে হয় সেটা পুরো দেখলাম, যে এটা একটা পুরো ওভারি, এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ওভারির মধ্যে কী ঘটছে সেটা দেওয়া আছে। তো সেই ওভারির মধ্যে কী আছে, ব্লাড ভেসেল আছে, এর গঠনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এর মধ্যে বিভিন্ন রকমের সাইটোপ্লাজম আছে, প্রাইমারি ফলিকলস আছে। এই যে প্রাইমারি ওসাইট থেকে প্রাইমারি ফলিকল তৈরি হচ্ছে। এবার এই প্রাইমারি ফলিকলটা এখান থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে সেকেন্ডারি ফলিকল তৈরি হবে। এর মধ্যে আরও লেয়ার থাকবে সেকেন্ডারি ফলিকল থেকে তারপরে টার্সারি ফলিকল তৈরি হচ্ছে। টার্সারি ফলিকলের চারিদিকে বাইরের দিকে থিকা এক্সটার্না, ভেতর দিকে থিকা ইন্টারনা থাকছে। অ্যান্ট্রাম, এই যে গহরটা থাকছে তাকে বলা হয় অ্যান্ট্রাম, এই যে গহরটা একে বলা হয় অ্যান্ট্রাম। তারপরে সেটা আরও পরিণত হয়ে গ্রাফিয়ান ফলিকল তৈরি করলো। গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কোষগুলো কিন্তু অত্যন্ত পরিণত। এবং এই যে টার্সারি তৈরি হওয়ার সাথে সাথে কী হয়, যে প্রাইমারি ওসাইটটা সেখান থেকে মিওসিস সম্পূর্ণ করে এবং সেখান থেকে সেকেন্ডারি ওসাইট আর পোলার বডি তৈরি হয়। সেকেন্ডারি ওসাইট বা ওভামটা এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে আছে। এবার কী হবে, এই গ্রাফিয়ান ফলিকল থেকে এই যে ওভামটা সেটা বাইরে বেরিয়ে যাবে ওভারি থেকে, এবং এই যে বেরিয়ে যাচ্ছে তাকে বলে ওভিলিউশন। তো এই যেটা আমরা চাইছিলাম ওভাম, সেই ওভামটা আমরা পেয়ে গেলাম। তো এটা তাহলে ওভিলিউশন সম্পূর্ণ হয়ে গেল। তো এই ওভাম বেরিয়ে যাওয়ার পর, গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হলো কর্পাস লিউটিয়াম। এই যে কর্পাস লিউটিয়াম। তো এই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি হয়, এটা মনে রাখবে, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি হয়। তো আমাদের যেটা দরকার ছিল যে ওভামটা, সেই ওভামটা তৈরি হয়ে গেল। তো এটাই পুরোটা হচ্ছে ওজোনেসিস। এবার স্পার্মাটোজেনেসিস আর ওজোনেসিস দুটোই পড়লাম। তো এই দুটোর মধ্যে পার্থক্য কী সেটা নিচে দেওয়া আছে, দেখা যাক। এই যে দেওয়া আছে। তো ক্রোমোজোম নাম্বার এটা দেওয়া আছে, ক্রোমোজোম নাম্বার পার সেল, যে কোন দশাতে কতটা ক্রোমোজোম থাকছে। 46টা আমাদের ক্রোমোজোম থাকে, 46টা 2n। 23টা হ্যাপ্লয়েড, অর্ধেক হয়ে গেলে হ্যাপ্লয়েড। তো ডিম্বাণু শুক্রাণুর মধ্যে হ্যাপ্লয়েড, আর এটা দেহকোষের মধ্যে ডিপ্লয়েড। তো এবার আস্তে আস্তে দেখা যাক যে কোনটা কীভাবে হচ্ছে। আমরা যেটা বললাম ওটাই এবার জিস্ট আকারে দেওয়া আছে, যে স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে কী দিয়েছিলেন, যখন পিউবার্টি ছিল সেই পিউবার্টি দশাতে স্পার্মাটোগোনিয়া ছিল। সেই স্পার্মাটোগোনিয়াটি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি পেত আর ডিফারেন্টিয়েট করতো এবং সংখ্যাতে বৃদ্ধি পেত। এবং সংখ্যাতে বৃদ্ধি পেয়ে যেটা তৈরি হতো সেটা হলো প্রাইমারি স্পার্মাটোসাইট। সেই প্রাইমারি স্পার্মাটোসাইটটা কি মিওটিক ডিভিশন হতো পিউবার্টি দশা চলে আসার পর, এবং সেখান থেকে কি দুটো হ্যাপ্লয়েড তৈরি হতো। এই যে হ্যাপ্লয়েড চলে এসছে কিন্তু হ্যাপ্লয়েড। প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেখান থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হতো মিওটিক ডিভিশন কমপ্লিট করার ফলে, এবং সেকেন্ডারি স্পার্মাটো কি হ্যাপ্লয়েড। সেখান থেকে আবার সেকেন্ড মিওটিক ডিভিশন হতো এবং সেখানে 2 থেকে 4টে তৈরি হতো, এবং এগুলো হচ্ছে স্পার্মাটিড তৈরি হতো। সেই স্পার্মাটিডগুলো ডিফারেন্টিয়েট করে বা স্পার্মেসিস প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে স্পার্মাটোজোয়া বা স্পার্ম তৈরি হতো। তো এখানে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপর স্পার্ম, এদের কি হ্যাপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম থাকে। তো এবার চলে আসছি ওজেনেসিসের ক্ষেত্রে। ওজেনেসিস কি, যে এই যে উগোনিয়াটা সেটা কি ফিটাল লাইফ, যে জন্মের আগে গর্ভাবস্থায় যে উগনিয়া সেটা তৈরি হয়ে যায়, লক্ষ লক্ষ তৈরি হয়। তারপর সেটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি পায় আর ডিফারেন্টিয়েট করে, এবং প্রাইমারি ওসাইট তৈরি করে, সংখ্যা হ্রাস পায় এরা আস্তে আস্তে। তারপর প্রাইমারি ওসাইটটা কি জন্ম হয়ে গেল বাচ্চা, তখন সেটা ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করলো পিরিয়ড টু ওভুলেশনের আগেই তার ফার্স্ট মিওটিক ডিভিশনটা কমপ্লিট হয়, এবং যেটা তৈরি করে সেটা হলো প্রাইমারি ওসাইট। সেই প্রাইমারি ওসাইটটা যখন আবার সেটা মিওসিস কমপ্লিট হয়ে যায়, যখন সে গ্রাফিয়ান টার্সারি ফলিকল তৈরি করে, এবং সেখান থেকে সেকেন্ডারি ওসাইট তৈরি করে বা ওভাম তৈরি করে, আর ফার্স্ট পোলার বডি তৈরি করে। ফার্স্ট পোলার বডিটা ক্ষুদ্র আর সেকেন্ডারি ওসাইটটা বড়। তারপর সেই সেকেন্ডারি ওসাইটটা আবার সেকেন্ড মিওটিক ডিভিশন করে, এবং সেখান থেকে সেকেন্ড পোলার বডি আর ওভাম তৈরি হয়, এবং এটা অ্যাডাল্ট অবস্থায় হয়ে থাকে। এবার এই যে ওভামটা তৈরি হলো ওভুলেশন প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তো এই ওভামটা আর এখানে স্পার্মটা, এবার এই স্পার্ম আর ওভাম এটা কি হলো, এবার তারা একে অপরের সঙ্গে মেট করবে, সেখান থেকে জাইগোট তৈরি হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে স্পার্ম কিন্তু প্রচুর সংখ্যায় তৈরি হয়, কিন্তু ওভাম সেটা কিন্তু খুব কম। একটা মেনস্ট্রুয়াল সাইকেলে একটা ওভাম তৈরি হয়, ঠিক আছে। তো এই যে পুরো পার্থক্যটা সেটা ভালো করে তোমরা দেখে নেবে, বলে দিলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট। তো
এই ভিডিওটা দেওয়া এতদূরই। এর পরবর্তী ভিডিওতে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র যেটা হয় মেয়েদের ক্ষেত্রে, তো সেটা কীভাবে হয় তার যে পুরো সাইকেলটা সেটা পড়ানো হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলি অনলাইনে দেখার চেষ্টা করো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।